হ্যালো ফ্রেন্ডস, তো আমি এসে গেছি এই অ্যাটমিক ফিজিক্স চ্যাপ্টারটার সেমিফাইনাল কি ফাইনাল বলবো আমি বুঝতে পারছি না, ফাইনালের আগের এপিসোড নিয়ে পার্ট নিয়ে এখানে আমি চাইছি যে এই অ্যাটমিক ফিজিক্সের এই পার্টটা শেষ করে দেবো, তাহলে লাস্ট পার্টে শুধু লেজারটাই বাকি থাকবে। লেজারটা হয়ে গেলেই আমার অ্যাটমিক ফিজিক্স পুরো কমপ্লিট হয়ে যাবে। তো কালকে যতটা ছেড়েছিলাম জিম্যান এফেক্ট বলেছিলাম, আর তার সাথে তার দুটো পার্ট হয় জানি, যে নর্মাল জিম্যান এফেক্ট আর অ্যানোমালাস জিম্যান এফেক্ট। তো অ্যানোমালাস জিম্যান এফেক্ট কালকে নর্মাল জিম্যান এফেক্টটা অবধি করেছিলাম, বলেছিলাম যে অ্যানোমালাসটা কালকে হয়নি। তো আজকে অ্যানোমালাস জিম্যান এফেক্ট দিয়ে শুরু করব। তো অ্যানোমালাস জিম্যান এফেক্ট দিয়ে শুরু করতে গেলে কি হবে না, যখন ম্যাগনেটিক ফিল্ড বলে, এটা একটা কি বলা হয়েছিল যে ম্যাগনেটো অপটিক্যাল ফেনোমেনা, ওকে, ম্যাগনেটো অপটিক্যাল ফেনোমেনা বলা হয়েছিল। তো এখানে যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে একটু উইক করে দেওয়া হয় তাহলে নর্মাল জিমেন এফেক্টের ক্ষেত্রে কি দেখা যাচ্ছিল, তিনটে স্প্লিটিং হচ্ছিল, সেখানে তিনটের থেকে একটু হয়তো বেশি হবে। তো সেটা কি হতে পারে, কিভাবে হতে পারে, তো সেইটা কি হয় না, সেটা কি হয় না, এই অ্যানোমালাস জিম্যান এফেক্টটাকে সেই ভেক্টর অ্যাটমিক মডেল দিয়ে আমি ডেসক্রাইব করতে পারি। ভেক্টর অ্যাটমিক মডেল দিয়ে ডেসক্রাইব যদি করতে বলা হয় তাহলে কি করব না, ফার্স্টে সেই মিউ জে নেব। মিউ জে ইকুয়াল টু কত ছিল, জি জে ই বাই টোয়াইস এম, যদি ভেক্টর সাইন দিয়ে দিই তাহলে এরকম একটা ইকুয়েশন ফর্ম করবে, রাইট? তো এখন জে মানে হচ্ছিল জি জে ই বাই টোয়াইস এম রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ কাট, ওকে। তো এইরকম করা হয়েছিল। তো এখানে ইলেকট্রনের চার্জের জন্য মাইনাস একটা ই থাকলো, আর তাহলে ইন্টারঅ্যাকশন এনার্জি যখন ওই যে ডাইপোল মোমেন্টগুলো যখন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে সেখান থেকে ইন্টারঅ্যাকশন এনার্জি কত হবে না, ইন্টারঅ্যাকশন এনার্জি এরকম দাঁড়াবে মাইনাস মিউ জে ডট বি। তাহলে মিউ জে ডট বি যদি করি তাহলে মাইনাস মাইনাস এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, জি জে ই বাই টোয়াইস এম, এটাকে জেই রাখছি, জেই রাখলাম ডট বি, তাই তো। তাহলে জি ইকুয়াল টু ই জি জে ই বাই টোয়াইস এম, জি এখানে বিটাকে নিয়ে এলাম আর এটা জেড ক্যাপ বরাবর যাচ্ছে, তাহলে জে জেড ক্যাপ, তাহলে এটা আসবে জি জে ই বি বাই টোয়াইস এম, ই বি ফর ইস্ট বেঙ্গল নয়, ইলেকট্রনিক চার্জ ইন্টু ম্যাগনেটিক ফিল্ড, আর জে জেড টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামে থার্ড কম্পোনেন্টটাকে কনসিডার করেছি। তাহলে এটা কত হবে, জি জে ইবি বাই টোয়াইস এম এম জে কাট জি জে ই এইচ কাট বাই টোয়াইস এম জে বি। তাহলে ই এইচ কাট বাই টোয়াইস এমটা নিশ্চয়ই জানি আমরা, মিউ বিবি, তাহলে এম জে জি জে মিউ বি বি, এইটা হচ্ছে টোটাল ইন্টারঅ্যাকশন এনার্জিটা আমি পেলাম যখন অ্যাটমের ডাইপোল মোমেন্টগুলো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, তখন ইন্টারঅ্যাকশন এনার্জি হচ্ছে এটা। ডাইপোল মোমেন্টের মোমেন্ট এখান থেকে মোমেন্ট পাওয়া গেল, আর মোমেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ডট টু ডট করে মাইনাস নিলে তার ইন্টারঅ্যাকশন এনার্জি পাওয়া গেল এম জে জি জে মিউ বিবি, ওকে। এবার আমরা সেইবার ট্রানজিশন কনসিডার করব।
যে মনে করি ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের একটা ট্রানজিশন হয়েছে, তার ট্রানজিশনে ইনিশিয়ালের এনার্জি কত ছিল আর ফাইনাল এনার্জি কত ছিল। তো ইনিশিয়াল এনার্জি ENLM আই ছিল যে ENL প্লাস GJ মিউ BB, আর GJ হচ্ছে ইনিশিয়াল, ওকে, আর ENLM ফাইনাল, ENL এটা ইনিশিয়াল, ENL এটা ফাইনাল, প্লাস GJ ফাইনাল মিউ BB, ওকে। তাহলে এখন আমরা ডেল্টা ই কত পাবো, EI মাইনাস EF, EI মাইনাস EF করতে গেলে কত আসবে, ENLI মাইনাস F প্লাস ডেল্টা GJMJ। আমি এখানে শর্টকাটে আই আর এফটা আই মাইনাস এফ করে ডেল্টা করে দিলাম, মিউ বি বি, নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না। তো ডেল্টা ই মানে হচ্ছে আবার এইচ নিউ, তাহলে নিউ লিখতে গেলে এখানে লিখতে পারি ENLI মাইনাস ENLF ডিভাইডেড বাই এইচ প্লাস ডেল্টা GJMJ মিউ BB বাই এইচ। তাহলে এটাকে এরকম লেখা যায়, নিউ ইকুয়াল টু নিউ 0 প্লাস ডেল্টা GJMJ মিউ BB ওভার এইচ। তো এখন তোমার সিলেকশন রুল, ডেল্টা L ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এর জন্য MJ হবে 0 আর প্লাস মাইনাস 1, এর ওপর বেস করে কটা স্পেকট্রা পাওয়া যায় সেইটা আমরা ডায়াগ্রাম ইউজ করে দেখব। তো এখন আমরা অ্যানোমালাস জিমান এফেক্ট পিকচারাইজ করার জন্য মনে করছি সোডিয়াম সোর্স নিচ্ছি, আর তাদের D1 আর D2 লাইনের আমি অপারেশন করব, ওকে। তাহলে D1 লাইন হচ্ছে, D1 লাইন কখন হচ্ছে না, যখন 3 to P হাফ থেকে যখন 3 to S হাফে যাচ্ছে তখন হচ্ছে D1 লাইন। আর D2 লাইন হচ্ছে যখন 3 to P 3/2 থেকে 3 to S হাফে যাচ্ছে, ট্রানজিশন হচ্ছে ইলেকট্রনের। তো এই ক্ষেত্রে ইলেকট্রনের ট্রানজিশন এই দুটো ক্ষেত্রে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে একটা ছক বানিয়ে তার কিছু জিনিস বার করতে হবে। তো কীরকম না, প্রথমে হচ্ছে লেভেল, ছকটা করছি লেভেল, তারপরে তার এল, তার এস, তার জে, LSJ, তারপরে তার GJ, তারপরে তার MJ, আর তাদের GJMJ এর গুণফল, এইটা আমি বার করব। তো ফার্স্ট লেভেল হচ্ছে 3 to P 3/2, আমি ফার্স্টে 3 to P 3/2টা কনসিডার করছি। তাহলে যেহেতু P আছে, P অরবিটালের ক্ষেত্রে L কত, 0 1 2 3 1, ওকে। স্পিন কত, স্পিন এখানে দেখো এই যে 2 আছে, 2 মানে 2s প্লাস 1, 2s প্লাস 1 ইকুয়াল টু 2 করলে কত পাবো, হাফ। যে এখানে বলেই দিয়েছে 3/2, তাহলে LSJ আমি জানি, GJ কি ক্যালকুলেট করতে পারবো না, নিশ্চয়ই পারবো। GJ এর ফর্মুলা কি, 1 প্লাস J ইন্টু J প্লাস 1 প্লাস S ইন্টু S প্লাস 1 মাইনাস L ইন্টু L প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু J প্লাস 1, এটাই তো। তাহলে এখন দেখো
এখানে 3/2 আছে, এখানে হাফ আছে, 1 আছে। এখানে 3/2 যদি পুট করি তাহলে 3/2, এটা ক্যাপিটালই রাখছি, 3/2 আছে, ওকে। তো 3/2 প্লাস 1 কত হয়? 5/2। 5/2 এর সাথে 3/2 গুণ করলে 15/4। 15/4 এখানে হাফ, হাফ মানে 3/4, তাহলে 18/4। 18/4 মাইনাস 2। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেট করতে গেলে জি জে কত আসতে পারে? জি জে আসবে তোমার 4/3। এটা ক্যালকুলেট করে দেখতে হবে, 4/3 আসবে। তাহলে এম জে কত হবে? এম জে 3/2 এর ওপর ডিপেন্ড করছে। 3/2 এর ওপর ডিপেন্ড করতে গেলে দুটো এম জে আসবে, একটা হচ্ছে প্লাস মাইনাস, টোটাল 4টে আসবে, প্লাস মাইনাস 3/2, একটা প্লাস মাইনাস হাফ। কেননা এম জে জে হচ্ছে 3/2, ওকে। এম জে হচ্ছে জে হচ্ছে 3/2, তাহলে 3/2টা কি হবে না, প্লাস 3/2 প্লাস হাফ, মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ মাইনাস 3/2, 3/2 হাফ মাইনাস হাফ মাইনাস 3/2। এই জন্য 4টে, ওই জন্য টোটাল 4টে এম জে আছে। তাহলে জি জে এম জে ক্যালকুলেট করবো কি করে? জি জে এম জে ক্যালকুলেট করবো, এই দুটোর গুণ যদি করি তাহলে 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এটা 2 প্লাস মাইনাস 2, আর এটা যদি করি প্লাস মাইনাস 2 এর 3, এরকম আসবে 3/2p 3/2 লেভেলের ক্ষেত্রে। এবার যাচ্ছি 3/2p হাফ লেভেলের ক্ষেত্রে। এখানে পি এল সেই 1, স্পিনও হাফ, জে হচ্ছে হাফ। তাহলে এখান থেকে তোমার জি জে ক্যালকুলেট করে পাবো 2/3, 2/3 পাবো। এটা ক্যালকুলেট করলে এখানে পুট করলেই ভ্যালু পাওয়া যাবে 2/3। তাহলে হাফ আছে, তখন এটা প্লাস মাইনাস হাফই দেবে, আর এর সাথে যদি গুণ করা যায় তাহলে প্লাস মাইনাস 1/3 আসবে। আর একটা লেভেল, ফাইনাল লেভেল হচ্ছে 3/2s হাফ। 3/2s যখন আছে, এল কত 0, এস কত হাফ, স্পিন জে হচ্ছে হাফ। তাহলে জি জে কত পাবো? জি জে পাবো হচ্ছে 2। 2 পেতে গেলে আমাকে এম জে কত হবে? প্লাস মাইনাস হাফ, তো এটা পাবো প্লাস মাইনাস 1। এটা হচ্ছে টোটাল ছকটা। তো এখন যদি আমি এটাকে পিকচারাইজ করি যে দুটো ট্রানজিশনটা কিরকম হচ্ছে, তাহলে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে সেটা যদি পিকচারাইজ করতে যাই, তাহলে পিকচারাইজ করতে গেলে দাঁড়াবে ঠিক এই রকম। এটা হচ্ছে 3/2p 3/2 ফার্স্ট লেভেল, 3/2p 3/2। এটা দেখো জিজে এমজে এর ওপর হচ্ছে, তাহলে জিজে এমজে করছে 4টে হচ্ছে। এটা মেইনলি এমজে এর ওপর কাজ করছি। এমজে এটা হচ্ছে 3/2, এটার এমজে হচ্ছে হাফ, এটার এমজে হচ্ছে মাইনাস হাফ, এটার এমজে হচ্ছে মাইনাস 3/2, 4টে। এরপরে হচ্ছে দুটো, এটা হচ্ছে 3/2p হাফ, আর 3/2s হাফের হচ্ছে এরও দুটো, এরও দুটো। এটা প্লাস হাফ মাইনাস হাফ, সিলেকশন রুল হচ্ছে প্লাস মাইনাস 1, ওকে, 0 আর প্লাস মাইনাস 1। তো এইটা হচ্ছে এখান থেকে এটা যখন ইলেকট্রন ট্রানজিট করে সেটা হচ্ছে D1 লাইন পাওয়া যায়, আর এখান থেকে যখন ট্রানজিট করে তখন সেটা D2 লাইন পাওয়া যায়। এবার এটাকে দেখবো কটা লাইনে স্প্লিট করতে পারছে, এটাকে দেখবো কটা লাইনে স্প্লিট করতে পারছে। মাইনাস হাফ থেকে প্লাস হাফ কত হচ্ছে, ডিফারেন্স করলে -1, আর প্লাস হাফ থেকে মাইনাস হাফ ডিফারেন্স করলে কত হচ্ছে 0, তাহলে 0 আর -1 পাওয়া যায়, ওকে। তারপরে
এখান থেকে মাইনাস হাফ থেকে মাইনাস হাফ কত হয় 0, আর প্লাস হাফ থেকে মাইনাস হাফ কত হচ্ছে 1। এইটা পাওয়া গেল ফার্স্ট হলো। এরপরে এই লাইনটা দেখবো, এই লাইনটা কত হচ্ছে 3/2 থেকে 1 হাফ, 3/2 মাইনাস হাফ কত হয় 1, তাহলে এটা লেজিট। ওকে, হাফ থেকে প্লাস হাফ লেজিট, মাইনাস হাফ থেকে মাইনাস হাফ 1 লেজিট, এই তিনটে লেজিট। -3/2 থেকে কি হবে -2 হয়ে যাবে, হবে না। নেক্সট যেটা হবে -3/2 থেকে প্লাস হাফ -1 লেজিট, মাইনাস হাফ থেকে মাইনাস হাফ 0 হচ্ছে লেজিট, হাফ থেকে 1 লেজিট। তাহলে কটা এখানে দুটো লাইনকে কটাতে ভাগ করা গেল 1 2 3 4 5 6 7 9 10 8 9 10, 10টা লাইনে স্প্লিট হয়ে গেল, 10টা লাইনে স্প্লিট হয়ে গেল। এবার দেখবো যে এখানে মাইনাস হাফ থেকে প্লাস হাফ গেছে, আর এই যে মাইনাস হাফ প্লাস হাফ থেকে প্লাস হাফ, এই লাইনটা হচ্ছে পাই, এটা সিগমা। আবার মাইনাস হাফ থেকে মাইনাস হাফ, এটা পাই, এটা সিগমা। 3/2 থেকে হাফ সিগমা, প্লাস হাফ থেকে প্লাস হাফ পাই, মাইনাস হাফ থেকে প্লাস হাফ সিগমা, হাফ থেকে মাইনাস হাফ সিগমা, মাইনাস হাফ থেকে মাইনাস হাফ পাই সিগমা। সিগমা পাই পাই সিগমা, সিগমা পাই সিগমা, সিগমা পাই সিগমা। তাহলে যখন এদের মধ্যে সিলেকশনটা +-1 হবে তখন হবে সিগমা, আর যখন 0 হবে তখন হচ্ছে পাই। সিগমা লাইনটা সার্কুলারলি পোলারাইজড হয়, যেটা প্লাস যখন +1 হয় সেটা রাইট সার্কুলারলি পোলারাইজড হয়, আর যখন -1 হয় তখন লেফট সার্কুলারলি পোলারাইজড হয়। আর পাই = 0, পাই লাইনগুলো সব লিনিয়ারলি পোলারাইজড হয়। ওকে, তাহলে আগেই বলেছিলাম যে যখন সর্বব্যস্ত কক্ষে একটা ইলেকট্রন থাকবে তখন সেটা অ্যানোমালাস জিমেন এফেক্ট দেখাবে, আর যখন দুটো ইলেকট্রন ফুল থাকবে তখন সেটা নর্মাল জিমেন এফেক্ট দেখাবে। এবার যেটা আসছি সেটা হচ্ছে প্যাশেনব্যাক এফেক্ট। প্যাশেনব্যাক এফেক্ট, প্যাশেনব্যাক এফেক্টটা কি হচ্ছে না, যখন এই ম্যাগনেটিক ফিল্ডটাকে একটু স্ট্রং করা হচ্ছে, উইক থেকে স্ট্রং করা হচ্ছে, তখন কি দেখা যাচ্ছে না, সেই যে 10টা লাইনে স্প্লিট করে গেছিল সেটা আবার সব যুক্ত হয়ে 3টে লাইনে হয়ে অ্যানোমালাস জিমেন এফেক্টটা নর্মাল জিমেন এফেক্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সেই এফেক্টটাকে বলা হচ্ছে প্যাশেনব্যাক এফেক্ট। না কি হচ্ছে যে যদি একটু গল্পে পুরাণের দিকে যাওয়া যায়, পুরাণ যদি ইউজ করি বিষ্ণু পুরাণ, তো বিষ্ণু পুরাণে শ্রীমদ্ ভগবদ্গীতায় যখন বিশ্বরূপ দর্শন যোগা চলছে তখন কৃষ্ণ যখন অর্জুনকে তার বিশ্বরূপ দেখাচ্ছেন তখন সেটা ভাববো যে অ্যানোমালাস জিমেন এফেক্ট হচ্ছে, মানে অ্যানোমালাস জিমেন এফেক্ট মানে 10টা আরও মানে খুব বেশি স্প্লিটিং হয়েছে তার। এবার যখন সেই রূপটা দেখে অর্জুন যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তখন প্রণাম করছেন যে আপনি আপনার চতুর্ভুজ রূপ দেখান, নারায়ণের রূপ, তখন সেটা কি হচ্ছে, তখন আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ডটা কৃষ্ণ স্ট্রং করে দিল, স্ট্রং করে দিয়ে কি হলো না, সে বিশ্বরূপ থেকে এসে এসে চতুর্ভুজ রূপী নারায়ণের রূপ নিল, তখন হয়ে গেল নর্মাল জিমেন এফেক্ট। এই ঘটনাটাই হচ্ছে প্যাশেনব্যাক এফেক্ট, যেটা আমরা পড়ি ফিজিক্সে, সেটাই একটা গল্পের মতো বোঝাতে চাইলাম ঘটলো। তো প্যাশেনব্যাক এফেক্ট হচ্ছে এটাই যে যখন ম্যাগনেটিক ফিল্ডটা যখন একটু স্ট্রং করা হয়, উইকের থেকে স্ট্রং যখন হয় তখন যে ম্যাগনেটিক অ্যাটমের ডাইপোলগুলোতে ইন্টারঅ্যাক্ট করতো, তো সেই ইন্টারঅ্যাকশনটা কি হয় না, ইন্টারঅ্যাকশনের ফলে যেগুলো তৈরি হচ্ছিল লাইনগুলো, সেগুলো যখন ম্যাগনেটিক ফিল্ড
কি বলবো স্ট্রং যখন হয়ে যায় তখন সেগুলো তাদের মধ্যে আরও যুক্ত হয়ে কোয়ালেস হয়ে যায়, কোয়ালেস হয়ে গিয়ে বা কিছু ডিসপার্স মানে কি বলবো যে চলে গিয়ে সেটা 10টা লাইন আবার তিনটে স্প্লিটিংয়ে ফিরে আসে, তখন সেটা কি হয় নর্মাল জিমেন এফেক্টে পরিণত হয়। তাহলে এখন যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়াতে বাড়াতে একটা এক্সট্রিম লেভেল অবধি নিয়ে যাওয়া যায়, তখন কি করতে পারে? তখন কি সেই নর্মাল জিমেন এফেক্টই দেখাবে? তখন নর্মাল জিমেন এফেক্ট দেখাবে না। যখন ম্যাগনেটিক ফিল্ডটা আরও স্ট্রং থেকে মোর স্ট্রং হবে, তখন সেইটা কি হবে না, সেইটা যে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল আর যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তারা তো কোয়ান্টাইজড ছিল, তারা আরও নিজস্ব কোয়ান্টাইজড হয়ে পড়বে এবং তারা তাদের সঙ্গে যোগ করে যে আমরা সমষ্টি করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইউজ করতে চাইছিলাম, যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা আর পাওয়া যাবে না। এল এল একটা স্বাধীনভাবে প্রিসেস করবে আর এসটাও স্বাধীনভাবে প্রিসেস করবে ম্যাগনেটিক ফিল্ডকে রেসপেক্ট করে। ম্যাগনেটিক ফিল্ডকে রেসপেক্ট করে যদি ম্যাগনেটিক ফিল্ড এরকম যায় বি এই জেড অ্যাক্সিস বরাবর, তাহলে এল একটা ডিফারেন্ট রেডিয়াসে প্রিসেস করবে আর এস আর একটা ডিফারেন্স রেডিয়াসে প্রিসেস করবে, আরও তারা মোর কোয়ান্টাইজড হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে প্যাশন ব্যাক এফেক্ট আর জিম্যান এফেক্টটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার যাব লাস্ট টপিক, এলএস আর জে জে কাপলিং। তো এবার নেক্সট যেটা ফাইনাল টপিক হচ্ছে এলএস আর জে জে কাপলিং। এলএস আর জে জে কাপলিং কি হচ্ছে না, এলএস কাপলিং প্রথম রাসেল আর সন্ডার্স আবিষ্কার করেন, যেটা এলএস কাপলিং কোনো অপটিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রনের ক্ষেত্রে, আর সেটা খুব হেভি অ্যাটম নয়। হেভি অ্যাটমের ক্ষেত্রে জে জে কাপলিং আর একটু লাইটার অ্যাটমের ক্ষেত্রে এলএস কাপলিংটাকে কার্যকর করা হয়। এলএস কাপলিং এর ক্ষেত্রে রাসেল আর সন্ডার্স কি দেখেন না, যে যতগুলো ইলেকট্রন আছে তাদের সবকটার যদি অ্যাঙ্গুলার মোমেন্টামগুলোকে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামগুলোকে যোগ করা হয়, এরকম এরকম এন যদি লিখি, তাহলে আসবে সামেশন এল আই হচ্ছে 1 to n। ওকে, এরকম একটা সামেশন আসবে। এটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যাবে ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করা যেতে পারে। আর স্পিনগুলোকে কি করা যেতে পারে, S1 S2 করে যে ডট 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 এস এন এন সংখ্যক পার্টিকেল এন সংখ্যক ইলেকট্রনের দেখা যায়, তাহলে I equal to 1 to n SI হচ্ছে S, এরকম ক্যাপিটাল এস দেখা যায়। আর স্মল এল কোয়ান্টাইজড হয়, যেটা ঠিক এরকম এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ কাট, আর ক্যাপিটাল এস স্পিনও কোয়ান্টাইজড হয় এরকমভাবে এস প্লাস ওয়ান ইন্টু এইচ কাট। ওকে, কোয়ান্টাইজড হয় আর এটা ভেক্টর সাম অনুযায়ী হয়, যোগটা ভেক্টর সামের ওপর ডিপেন্ড করে। মানে বলতে গেলে কি বলবো, যে 2l প্লাস 1 সংখ্যক টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি জে হয়, এটাকে যদি জে দিয়ে ডিনোট করা যায়, তাহলে 2j প্লাস 1টা স্প্লিটিং পাবো। 2j প্লাস 1টা স্প্লিটিং পাবো। কি করে পাবো না, l প্লাস এস আছে, তো সেটা হবে l প্লাস এস ডট 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 l মাইনাস এস, আর তাদের মধ্যে ইউনিট গ্যাপ থাকবে। মনে করি l ইকুয়াল টু হচ্ছে 1, মানে p অরবিটালে, আর স্পিন s হচ্ছে হাফ। ওকে, তাহলে যে পাবো হচ্ছে 1 প্লাস হাফ আর 1 মাইনাস হাফ, তাহলে এটা কত পাবো 3/2, আর এটা পাবো হাফ, তাহলে তাদের মধ্যে ডিফারেন্সও 1, তাহলে এতগুলো 2j প্লাস 1 এতগুলো লাইন পাবো। ওকে, তো 3/2 আর হাফ পাবো। এটা যে রেজাল্ট্যান্টটা পাওয়া গেল। এবার একটা এলএস কাপলিং এর যদি এক্সাম্পল স্বরূপ দেখা যায়, যে 3p থেকে 4d এর যদি ট্রানজিশন দেখি, তাহলে p এর ক্ষেত্রে l1 হচ্ছে তোমার কত 1, আর l2 হচ্ছে তোমার 2, s1 হচ্ছে হাফ, s2 হচ্ছে হাফ। ওকে, তাহলে l কত পাবো, l1 প্লাস l2 ভেক্টর সাম, তাহলে ভেক্টর সাম পাবো হচ্ছে l1 প্লাস l2, ইউনিট গ্যাপ দিয়ে l1 মাইনাস l2 থাকবে। তাহলে l1 প্লাস l2 কত 2 প্লাস 1 3,
আর তাদের মধ্যে ডিফারেন্স 2 - 1 1, তাহলে 3 2 1 এই তিনটে এল পাবো। এস হচ্ছে এস ভেক্টর সাম S2, তাহলে এটা হাফ প্লাস হাফ কত 1, আর হাফ মাইনাস হাফ হচ্ছে 0, তাহলে এরকম ইউনিট গ্যাপ দেখলে 1 আর 0ই পাবো এস। তাহলে এখান থেকে কি কি স্টেট পাওয়া যেতে পারে স্পেকট্রাল নোটেশন দিয়ে সেটা দেখব। এবার প্রথমে হচ্ছে এস, এল, জে আর নোটেশন। ওকে, এস এস যখন 1 1 এর ক্ষেত্রে এল হচ্ছে 3 2 1 3 2 1। ওকে, তাহলে একের সাথে 3 এর যোগ করলে কত হয় 3 আর 1 4, আর 1 বিয়োগ করলে কত হয় 3 - 1 2, তাহলে জে হবে 4 3 2 4 3 2। তাহলে এল আছে 3, এস পি ডি এফ 0 1 2 3, তাহলে এফ নোটেশন কি হবে এফ, আর স্পিন তো 1 2s 3 2s প্লাস 1 3 এফ, আর জে হচ্ছে 4 3f4 3f3 3f2, এই তিনটে নোটেশন পাবো 3f4 3f3 3f2। এবার 2 + 1 কত হয় 3, 2 - 1 1, তাহলে এখানে একটা 2 হবে, তাহলে এখানে 2 আছে, তাহলে এসপি ডি 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 3d 3 3d 2 3d 1 3 2 1, এখানে যে গুলো বসেছে 2 হচ্ছে ডি এর জন্য এসপিডি, এল যখন 0 তখন এস, যখন 1 তখন পি, যখন 2 তখন ডি, তখন ডি হচ্ছে, আর 3 হলে এখানে এফ হয়েছে। এবার 1 1 + 1 কত হয় 2, 1 - 1 কত হয় 0, তাহলে এখানে থাকবে 1, তাহলে 1 আছে, তাহলে কি হবে এসপিডিএফ পি 3p, আর এখানে স্পিন হচ্ছে 2s + 1, s আছে 1, তাহলে 2 × 1 2 + 1 3 3p 2 3p 1 3p 0। এবার যখন স্পিন 0 তখনও 3 2 1ই হবে এস এলটা 3 2 1, তাহলে যোগ করলে কি পাবো একটাই পাবো 3 2 1ই পাবো। তাহলে কি কি নোটেশন পাওয়া যাবে এফ পাবো, অবশ্যই এফ পাবো 0, এখানে এস এর মান 0, তাহলে কত হবে 2 × 0 0 + 1, তাহলে 1 1f 3 1 2 আছে, তাহলে কত পাবো 1d 2 1p 1। এইগুলো নোটেশন আমি পাবো। তো লাস্টলি যেটা হচ্ছে যে জে জে কাপলিং, জে জে কাপলিং এর ক্ষেত্রে কি হয়, যদি আমি ধরি যে পি থেকে পি অরবিটাল থেকে ডি অরবিটালের মধ্যে ট্রানজিশন হয়েছে, তাহলে পি অরবিটালের ক্ষেত্রে L1 কত না, এটা হেভি অ্যাটমের ক্ষেত্রে কনসিডার করা হয়। হেভি অ্যাটমদের ক্ষেত্রে স্পিন আর অ্যাঙ্গুলার মোমেন্টাম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে অ্যাড করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে কনসিডার করা হয়। তাহলে L1 এখানে পি হচ্ছে তোমার 1, আর S1 হচ্ছে হাফ, L2 হচ্ছে 2 ডি অরবিটালের জন্য, আর S2 হাফ। তাহলে L কত পাবো 2 + 1 3, আর 2 - 1 1, তাহলে 3 2 1 তিনটে পাবো, S পাবো হচ্ছে 1 আর 0, যোগ আর বিয়োগ করলে পাওয়া যাবে। তো এখানে J1 কত হবে, যে এটা এলএস কাপলিং অনুযায়ী করা যাবে, কিন্তু যখন J1 করবো তখন কি হবে 1 + হাফ, 1 + হাফ কত হয় 3/2, 1 - হাফ কত হয় হাফ। J2 কত পাবো 2 + হাফ কত হয় 5/2, 2 - হাফ কত হয় 2 × 2 = 4 3/2। ওকে, 5/2 আর 3/2। ঠিক আছে, তাহলে জে কত পাবো 3/2 + হাফ কত হয় 1, মাইনাস করলে কত হয় এটা 2 হয়, মাইনাস করলে 1 হয়, আর এটা এটা কত পাবো J2 5/2 + 3/2 কত হয় 8/4 8/2। সরি
4, 8/2 4, তাহলে 3 2 1 একটা করে ইয়ে থাকবে, মাইনাস করলে 1 হয়। আচ্ছা, এবার 3/2 প্লাস হাফ হলো 5/2 প্লাস 3/2 হলো। এইবার করব কি 3/2 এর সাথে এর J2 এর 3/2, তাহলে J3 কত পাবো, 3 আর মাইনাস করলে 0, 3 2 1 0। আর যদি J1টা কত রেখে J1 ইকুয়াল টু হাফ করি আর J2 ইকুয়াল টু 5/2 করি, তাহলে J4 পাবো হচ্ছে 5/2 প্লাস সাবস কত হয় 6/2, 3, 5/2 মাইনাস 3 2 1, 5 minus 1 4। এরকম হয়। আর এই স্টেটগুলোকে ঠিক এইভাবে নোটেশন দিয়ে লেখা যায়। আর যে কাপলিং এর ক্ষেত্রে যেরকম এলএস কাপলিং এর উদাহরণ দেখালাম, ওরকম 4P থেকে 2P থেকে 4D স্টেটে যেতে গেলে কি কি হয়, কটা স্টেট লেখা যায় সেটাও করা যায় যে কাপলিং এর ক্ষেত্রে। আর কয়েকটা রুলস থাকে, যেখানে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, সিমেট্রিক অ্যাসিমেট্রিক ওয়েভ ফাংশনের দিনই বলে দিয়েছিলাম। আর থাকে আউফবাউ প্রিন্সিপাল। আউফবাউ প্রিন্সিপাল কি বলছে না, ইনক্রিজিং এনার্জি অনুযায়ী ইলেকট্রন কোনো একটা কক্ষ ফিল করে। সেটা এরকম, ফার্স্টে এরকম ইনক্রিজিং অর্ডারে যায়, তারপরে 1s 2s 2p 3s 3p, তারপরে 3d না হয় 4s, 4 কারণ ইনক্রিজ করছে, তারপর 3d 4p 5s। এইভাবে ইলেকট্রনগুলো প্রত্যেকটা অরবাইটালের মধ্যে ঢোকে। প্রত্যেক নাম্বার ইনক্রিজের উপর ডিপেন্ড করে, তার অরবাইটালের ওপর ডিপেন্ড করে না যে p তো এইটাই যেতে হবে। এটাই আউফবাউ প্রিন্সিপালের নিয়ম। আর একটা হুনস রুল আছে। হুনস রুল হচ্ছে তোমার যে কোনো একটা পুরো ঘর ইলেকট্রন একভাবে ভর্তি না হলে রিফিল্ড হবে না, এরকমভাবে রিফিল্ড হবে না। এটা হচ্ছে হুনস মাল্টিপ্লিসিটি রুল। মানে হচ্ছে কি যে না, যে একটা ঘর আছে, যখন 3টে ঘর আছে হচ্ছে একটা ইয়েতে, তো যতক্ষণ না পুরো এটা ভ্যাকেন্ট ফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর একটাতে ইলেকট্রন প্রবেশ করবে না। এটাই হচ্ছে হুনস রুল। তাহলে এটা অফবাউ আর এটা হুনস রুল। তাহলে এই অবধি অ্যাটমিকের পার্ট কমপ্লিট। বাকিটা লেজার যেটা বাকি রইলো সেটা আর একটা ভিডিও দিয়ে লেজারটা করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাই।